আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত স্মৃতি কথামূলক প্রামাণ্য গ্রন্থ আমার ফাঁসি চাই বইটির তৃতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম। আমরা অধিকাংশই ৭১-এর মুক্তিযোদ্ধা, তাই সামরিক ট্রেনিংয়ের বিশেষ প্রয়োজন হলো না। মাসখানেক ট্রেনিংয়ের মহড়া দিয়েই আমরা সরাসরি ডিফেন্সে চলে গেলাম। ডিফেন্স মানে সীমান্ত এলাকায় আমাদের ক্যাম্প। আমরা ১০ জন বিচ্ছিন্ন হয়ে এক এক ক্যাম্পে এক একজন চলে গেলাম। আমি গেলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত ক্যাম্পে। সিদ্ধান্ত হলো গেরিলা যুদ্ধের জন্য দেশের ভিতরে গিয়ে শেখ মুজিব অনুসারী যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্থানে গেরিলা ক্যাম্প গড়ে তোলা। G3 অটোমেটিক রাইফেল, পাকিস্তানের তৈরি এই রাইফেল ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর ভারত এই G3 রাইফেল সহ পাকিস্তানিদের অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিল। MMG অর্থাৎ মিডিয়াম মেশিন গান, স্টেন গান, 6 ইঞ্চ মর্টার সহ আমরা ১৮ জন যোদ্ধা বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলায় প্রবেশ করি। আমাদের আরও কয়েকটি গ্রুপ বিভিন্ন সীমান্ত দিয়ে দেশের ভেতর প্রবেশ করে। সুনামগঞ্জের অধিকাংশ জায়গা হলো হাওড় অঞ্চল। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হল হিন্দু এবং মুসলমান পৃথক পৃথক গ্রামে বাস করে। যে গ্রামে হিন্দু বাস করে তার ৫-৭ মাইল পর অন্য একটি গ্রামে মুসলমান বাস করে, তার 5-7 মাইল পর আবার হিন্দু গ্রাম। এখানে সব পরিবারই কৃষি পণ্য নির্ভর। এক এক পরিবার ৭-৫০০ এমনকি ১,০০০-১,২০০ মণ ধান পায়। তবে মুসলমানের চেয়ে হিন্দুরাই বেশি ধনী। এখানে ১৫-২০ মাইলের মধ্যে কোনো পাকা বা পিচ রাস্তা নেই। হাওড় এবং নিম্ন অঞ্চল হওয়ায় প্রচুর ফসল হয়। নগর বা শহর সভ্যতা কী জিনিস এখানকার মানুষ জানে না। এখানে কোনোদিনই সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেনি। হিন্দুরা মহা উৎসবে মহা আনন্দে ধর্মীয় অনুষ্ঠান পালন করে, মুসলমানরাও তাদের অনুষ্ঠান সেইভাবে করে। নগর সভ্যতার আলো এখানে পৌঁছায়নি, হয়তো তাই সংখ্যালঘুর দুঃখ, সংখ্যাগুরুর অত্যাচার কোনো কিছুরই লেশমাত্র নেই। দিনের বেলায় একটি হিন্দু গ্রামে চুপচাপ বসে থাকা, খাওয়া দাওয়া, সন্ধ্যা হলেই অন্য একটি হিন্দু গ্রামের উদ্দেশ্যে যাত্রা করা। এভাবে একটি হিন্দু গ্রাম থেকে ৮-১০ মাইল কিংবা তার চেয়েও দূরের আরও একটি হিন্দু গ্রামে সারা রাত ধরে হেঁটে যাওয়া। সারা রাত হাঁটা পথে অন্য কোনো গ্রাম পড়ে না তা নয়, কিন্তু সেই গ্রামে ওঠা যাবে না, কারণ ওই গ্রাম মুসলমানের। আমাদের কমান্ডার রক্ষী বাহিনীর ডেপুটি লিডার সুকুমার সরকারের কথা, কোনো মুসলমান গ্রামে ওঠা যাবে না, কারণ মুসলমানেরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেবে। তাই আমরা কোনো মুসলমান গ্রামে উঠি না। সন্ধ্যা হলেই আমরা হাঁটা শুরু করি। সারা রাত হেঁটে এক হিন্দু গ্রাম থেকে আর এক হিন্দু গ্রামে গিয়ে উঠি। এইভাবে দিনে খাওয়া দাওয়া, চুপচাপ বসে থাকা আর সারা রাত হাঁটা। দিন ১০ পরেই শরীর কাঁপতে লাগলো। প্রথমে আমি ভাবলাম এটা বুঝি আমার কোনো রোগ। পরে দেখি সকলেরই শরীর কাঁপছে এবং সকলেই আমাকে তাদের শরীরের অবস্থা অবহিত করছে। কিন্তু শরীর যতই কাঁপুক, রাতে তো হাঁটতে হবেই। হাঁটা ছাড়া আমাদের বিকল্প কিছুই নেই। একদিন সন্ধ্যার পর হাঁটতে শুরু করলাম। নিশিরাত পার হয়, কিন্তু হিন্দু গ্রাম আর আসে না। সামনে আবছা একটা গ্রাম দেখা যায়, কিন্তু ওই গ্রামে ওঠা যাবে না, ওটা মুসলমানের গ্রাম। রাত শেষে ভোর হয় ভাব। আমাদের সকল সাথী বেঁকে বসল। তাদের শরীর আর চলছে না, আর হাঁটতে পারছে না। সকলের এক দাবি, এই গ্রামেই আশ্রয় নিতে হবে। কিন্তু কমান্ডার সুকুমার সরকারের ওই একই কথা, এটা মুসলমানের গ্রাম, এই গ্রামে ওঠা বা আশ্রয় নেওয়া যাবে না। এর পরের গ্রাম হিন্দু, সেই গ্রামে আশ্রয় নেওয়ার জন্য উঠতে হবে। এই কথা শুনে সবাই বসে পড়লাম, কেউ কেউ শুয়ে পড়ল। সামরিক ভাষায় যাকে বলে ট্রুপস আউট অফ অর্ডার। সুকুমার সরকার আর আমি দাঁড়িয়ে, বাকি সবাই যে যার মতো কুয়াশা ভেজা ঘাসের উপর শুয়ে বসে। সুকুমারবাবু আমাকে বললেন, বাঁচতে চাইলে ট্রুপস ওঠাও। আমি শত চেষ্টা করেও কাউকে ওঠাতে পারলাম না। অবশেষে কমান্ডার সুকুমার আঞ্চলিক ভাষায় বললেন, শালার ভাইরা, আমার কি বেকটুইন মরবে, চল এই মুসলমান গ্রামেই উঠি। বলে গ্রামের দিকে হাঁটতে লাগলেন। ধীরে ধীরে সবাই হাঁটতে লাগলাম। সুকুমারবাবু এবার মুসলমান গ্রামের দিকে চলতে লাগল। মিনিট ৩ মধ্যেই আমরা আশ্রয় নেওয়ার জন্য মুসলমান গ্রামে উঠে পড়লাম।
50-60টি ঘরের গ্রামের যে দিক দিয়ে পারে সবাই ঢুকল এবং যে ঘরে পারে শুয়ে পড়ল। সারা রাতে ডাকাত ডাকাত বলে শোর পড়ে গেল। অবস্থা বেগতিক দেখে আমি চিৎকার করে বলতে লাগলাম, ভাই সব, আমরা ডাকাত না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা ডাকাত নই, আপনারা হইচই বন্ধ করুন। এক পর্যায়ে বাধ্য হয়ে বললাম, আপনারা চুপ না করলে আমরা আপনাদের গুলি করতে বাধ্য হব। বলেই G3 অটো রাইফেল তাক করলাম। কিছু লোক কথায় এবং ভয়ে চুপ করল। আমি গ্রামের পুরুষদের বললাম, আপনারা মসজিদে আসেন, ফজরের নামাজের পর আপনাদের সাথে আমাদের কথা আছে। এখানকার গ্রাম দেশের অন্যান্য গ্রামের মতো নয়। এই গ্রামে মূল মাটি থেকে 20-30 ফুট উঁচু, 500-700 বা 1000 ফুট লম্বা, 50 ফুট চওড়া করে মাটিতে ফেলে তার উপর পরিকল্পিতভাবে 2 সারিতে ঘর, এক কোণায় মসজিদ, পাঠশালা তৈরি করা। মসজিদে ফজরের আজান শেষে নামাজ হলো। আমাদের কে যে কোন ঘরে কোথায় ঘুমিয়ে নাক ডাকছে তার কোনো হদিস নেই। একমাত্র আমি গ্রামের মানুষের ভিড়ে উপচে পড়া মসজিদের বারান্দায় অস্ত্র হাতে দাঁড়িয়ে বক্তৃতা করছি। ভাই সব, আমরা ডাকাত নই। আমরা যদি ডাকাত হতাম তাহলে এতক্ষণে আপনাদের জানমাল, ধন সম্পদ লুট করতাম। কিন্তু কই, আমরা তো আপনাদের কিছুই লুট করছি না, কারণ আমরা ডাকাত নই। আমরা হলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আপনারা হয়তো জানেন না, শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, আর তাই ওই হত্যার প্রতিবাদে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমরা ডাকাত নই, আমরা শেখ মুজিবের সৈনিক। আমরা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এই যুদ্ধের প্রয়োজনেই আমরা আজ আপনাদের কাছে আশ্রয়ের জন্য এসেছি। আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের পিতামাতার মতো। শুধু আজকের দিনের জন্য একটুখানি আশ্রয় আপনাদের কাছে চাই। আমার বক্তৃতা শুনে গ্রামের এক মহিলা বলল, উমা, ডাকাত দেখি ভালো ভালো কথা বলে। তোতা পাখির মতো আরও কত কিছুই না বোঝালাম, গ্রামবাসীও বুঝল। আমি মসজিদের বারান্দায় অস্ত্রটা বুকের ভেতরে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। গ্রামবাসীর ডাকে আমার ঘুম ভাঙল। গ্রামবাসী আমাকে ঘুম থেকে তুলে বলল, স্যার আসেন, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমি বললাম, আপনি যান, আমি আসছি। তিনি বললেন, না, আমাদের সাথেই যেতে হবে, আপনাদের জন্য আমরা খাসি জবাই করেছি। আমি ওনার সাথে যেতে থাকলাম। একটা ঘরে আমাকে আমার আরও 3 জন সাথীসহ খাওয়াতে বসানো হলো। খেতে বসে দেখলাম সত্যি সত্যি খাসির মাংস দিয়ে খেতে দিয়েছে। মনে মনে নিজেই নিজের বক্তৃতার প্রশংসা করতে লাগলাম আর গর্ববোধ করতে লাগলাম। আমার বক্তৃতার এমনই জাদু, এবং আমি মানুষকে এমনভাবেই বোঝাতে পারি যে গ্রামের মানুষ খাসি জবাই দিয়ে আমাকে খাওয়ায়। আহ, কি আমার যোগ্যতা! খাসির মাংস দিয়ে পুরো প্লেট ভাত খাওয়া শেষ করে এলো দুধ। পেটে জায়গা না থাকায় দুধ ভাত খেতে অক্ষমতা জানালাম। কিন্তু শেখ মুজিবুর রহমানের ভক্ত গ্রামের মানুষেরা নাছোড়বান্দা, দুধ ভাত খেতেই হবে। তাদের অনুনয়ের কাছে নতি স্বীকার করে দুধ ভাত খেয়ে বসলাম। লোকমা দুধ ভাত তুলে যেই মুখে দিতে গেলাম, অমনি আচমকা গুলি শুরু হলো। ঝাঁকে ঝাঁকে গুলি বাঁশের বেড়া ভেদ করে ঘরে ঢুকতে লাগলো। বাহাতে থাকা G3 রাইফেল নিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যেই পাল্টা গুলি করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা আমাদের 3 দিক থেকে ঘেরাও করে হামলা করেছে। এতক্ষণে বুঝলাম শেখ মুজিবুর রহমানের ভক্ত, অনুরাগী সমর্থক সহজ সরল গ্রামের মানুষের খাসি জবাই করে ও দুধ ভাত খাওয়ানোর প্রকৃত রহস্য। 300-400 লোকের বাস এই গ্রামে, অথচ গ্রামে কোনো মহিলা নেই, শিশুও নেই, এমনকি পুরুষও নেই। রয়েছে শুধু আমরা আর আমাদের সামনে, ডান দিকে এবং বাম দিকে এই 3 দিক ঘেরাও করা আর্মির সৈন্যরা। আমাদের পিছনের হাওড়, হাওড় মানে কুল কিনারাহীন এক বিশাল জলাশয়। আমাদের ত্বরিত পাল্টা আক্রমণে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। ফজরের নামাজের পর গ্রামের মানুষদের আমাদের সম্পর্কে, শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত বোঝানোর পর আমরা যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন গ্রামের মানুষেরা সেনাবাহিনীর কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে এবং মাহমুদুল হাসানের পরিকল্পনা অনুযায়ী
আমাদের খাওয়া দাওয়ার জন্য খাসি জবাই করে মাংস এবং দুধ ভাত খাওয়ানোর আয়োজন করানো হয়। আমরা ঘুমিয়ে থাকাতেই মুষ্টিমেয় কয়েকজন লোককে আমাদের খাওয়া দাওয়ার জন্য রেখে গ্রামের বাকি মহিলা, শিশু এবং পুরুষ সকলকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। হিসেবটা এইরকম ছিল, আমরা খাসির মাংস আর দুধ ভাত খেতে ব্যস্ত থাকব, আর মাহমুদুল হাসানের সৈন্যরা 3 দিক থেকে ঝটিকা আক্রমণ করে আমাদের জীবিত ধরে নিয়ে যাবে। আমাদের সঙ্গে থাকা অত্যাধুনিক সমরাস্ত্র সম্পর্কে মাহমুদুল হাসানের সঠিক ধারণা ছিল না। তিনি আমাদের আন্ডার এস্টিমেট করেছিলেন, অস্ত্রশস্ত্রে দুর্বল মনে করেছিলেন। ফলে প্রায় 3 শতাধিক সৈন্য নিয়ে 3 দিক দিয়ে ঘেরাও করেও আক্রমণ করেও আমাদের কাবু করতে পারেনি। আমরা তড়িৎ পাল্টা আক্রমণের মাধ্যমে মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করে দিই। জেনারেল মাহমুদুল হাসান হেলিকপ্টারের সাহায্যে অস্ত্র ও সৈন্য সমাবেশ করতে থাকে। আমরা হেলিকপ্টার লক্ষ্য করে 6 ইঞ্চ মর্টার শেল থেকে গোলা নিক্ষেপ করলে হেলিকপ্টার পালিয়ে যায়। কিন্তু ইতিমধ্যেই জেনারেল মাহমুদুল হাসান তার সৈন্যবল ও অস্ত্রবল বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি করে। প্রচণ্ড গতিতে যুদ্ধ চলতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য আমাদের জীবিত কিংবা মৃত অবস্থায় পরাস্ত করা, আর আমাদের লক্ষ্য প্রাণে বাঁচা। যুদ্ধের কৌশলগত কারণে আমাদের অবস্থান ছিল অনেক সুবিধাজনক, কারণ আমরা ছিলাম গ্রামে অর্থাৎ উঁচু জায়গায়, আর সেনাবাহিনী ছিল ধান খেতে অর্থাৎ নিচু জায়গায়। যুদ্ধে আমাদের মিডিয়াম মেশিন গান চালক উপজাতীয় গাঢ় তরুণ আশু মারাক ও তার অল্প বয়সী তরুণ সহকারী চালক দীনবন্ধু মারাক ফিলিপের নায়কের মতো অভূতপূর্ব সাহসিকতার সাথে 100 রাউন্ড গুলির এক চেইন বিশিষ্ট মেশিন গান চালাতে থাকে। এমএমজির সামনে 2টি পা আছে। এই পা দুটি মাটিতে রেখে শুয়ে থেকে তারপর এমএমজি চালাতে হয়। কিন্তু আশু মারাক এই রীতি বা প্রশিক্ষণের তোয়াক্কা না করে 100 রাউন্ড গুলির এক চেইন এমএমজি হাতে নিয়ে দাঁড়িয়েই সিনেমার নায়কের মতো শত্রুকে ঘায়েল করতে লাগলো। আর তার সাথে তাল মিলিয়ে কিশোর তরুণ যুবক দীনবন্ধু চেইনে দ্রুত 100 রাউন্ড গুলি ভরে চেইন এমএমজিতে ফিট করে দিতে লাগলো। সিনেমায় যেমন নায়ক একের পর এক শত্রু নিধন করে যায়, কিন্তু নায়কের গায়ে গুলি লাগে না, বাস্তব যুদ্ধেও আশু মারাক ওইরকম একের পর এক শত্রু নিধন করে যেতে লাগলো, কিন্তু আশু মারাকের গায়ে শত্রুর গুলি লাগলো না। আমরা প্রকৃত অর্থে চারিদিক থেকেই ঘেরাও। আমাদের পালাবার কোনো পথ নেই, কারণ 3 দিকে সেনাবাহিনী আর একদিকে কুল কিনারাহীন হাওড়ের বিশাল জলরাশি। পালাবার কোনো পথ নেই। জেনারেল মাহমুদুল হাসানের ধারণা ছিল আমরা আর কতক্ষণ যুদ্ধ করব? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন কিংবা 2 দিন, তারপর কি? হয় মৃত্যু, না হয় বন্দী। আসলেও তাই, আমাদের তো পালাবার কোনো পথই নেই। প্রচণ্ড যুদ্ধ, কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। আমি চিন্তিত হলাম। ক্রোলিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে নিজেদের সর্বশেষ অবস্থানটা দেখে নিলাম। যুদ্ধ শুরু হয়েছে দুপুরবেলা, এখন প্রায় সন্ধ্যা হয়। মনে মনে সেলফ ডিসিশনটা কী নেব ভাবতে লাগলাম। ধরা পড়ব না আত্মহত্যা করব? ঠিক এই সময় আমাদের কমান্ডার সুকুমারবাবু ঠিক এই ভাষায়, কে আছে জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, বলে আমাকে বললেন, ওই উত্তর দিকে হিজল গাছগুলোর আড়ালে যে সৈন্যগুলো আছে তাদের যদি একবার ঝটিকা আক্রমণে নিহত বা সরিয়ে দিতে পারো, তাহলেই আমরা কেবল বাঁচতে পারি। কারণ ওই একটিমাত্র পথ আছে পালাবার। কমান্ডারের কথাটা শুনে এতক্ষণে মনে মনে যে সেলফ ডিসিশনের কথা ভাবছিলাম তার সুরাহা হয়ে গেল। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হয় সেনাবাহিনীদের নিহত বা তাড়িয়ে দেব, অথবা নিজেই মরব। 3 জন সাথী বন্ধুকে ইশারায় কাছে রাখলাম। আমি 4 জনের একটি সুইসাইড স্কোয়াড গঠন করলাম। যদিও পরিস্থিতি ও পরিবেশে আমরা সকলেই সুইসাইড স্কোয়াডের মেম্বার হয়ে গেছি, তারপরও একটা সামান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে একে অপরের সাথে করমর্দন করে গুলি করতে করতে হিজল গাছের বাগানের দিকে ঝটিকা আক্রমণ করলাম। নিজেদের গায়ে গুলি লাগতে পারে সেই পরোয়া করলাম না, শুধু আক্রমণ আর সামনের দিকে এগিয়ে গেলাম। যুদ্ধের ধরন পাল্টে গেল। এতক্ষণ আমরা শুধু শত্রুর আক্রমণ প্রতিহত করতে আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করেছি। শত্রুর ঝাঁকে ঝাঁকে গুলি আমাদের দিকে আসছে, এতে আমাদের কোনোই ভ্রুক্ষেপ নেই। আমরা তো মরবার জন্য এসেছি। মিনিট 15-এর মধ্যেই আমরা হিজল বাগান দখল করে ফেললাম। আর্মির হেলমেট, বুট এবং জায়গায় জায়গায় রক্ত দেখে অনুমান করলাম এখানে সেনাবাহিনীর বেশ সদস্য হতাহত হয়েছে, যার ফলে হতাহত সৈনিকদের নিয়ে বাকি সৈন্যরা এই স্থান ত্যাগ করে অন্যত্র অবস্থান নিয়েছে। হিজল বাগান আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা কমান্ডারের অপেক্ষায় রইলাম। সন্ধ্যা হয়ে
অন্ধকার নেমে এলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, যুদ্ধের তেজ কমে এলো। এখন এমনই একটা সময় যখন আকাশে চাঁদের ভগ্নাংশ ওঠে রাত 10টা-11টায়। আকাশে চাঁদ উঠবার আগেই এই অন্ধকারেই আমাদের পালিয়ে যেতে হবে। কতক্ষণ জানি না, তবে অনেকক্ষণ হলো আমাদের কমান্ডার এবং অন্য সাথীদের অপেক্ষায় বসে আছি। চাঁদ উঠলে আমাদের পালানো কঠিন হয়ে পড়বে। চাঁদের আলোই আমাদের দেখলেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে। পালাতে পারা তো দূরের কথা। চাঁদ উঠলেই আমাদের হয় পজিশনে থাকতে হবে, নইলে মারা যেতে হবে। এখনও কমান্ডার এলো না। আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আজ মেঘে চাঁদ ঢেকে দাও, নইলে আমরা তো মারা পড়ব। অনেকক্ষণ হয়ে গেল, আমাদের কমান্ডার ও অন্য সাথীরা এখনও এলো না। আবার সেলফ ডিসিশন নিলাম এবং সাথের 3 সাথীকে জানিয়ে দিলাম আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে কমান্ডার ও অন্য সাথীরা না এলে আমরা পালিয়ে যাব। এই হিজল বাগানের পরেই ধান ক্ষেত। সেই ক্ষেতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা পজিশনে আছে। আকাশে চাঁদ উঠে গেলে চাঁদের আলোয় হিজল বাগান থেকে ধান খেতে যাওয়া মাত্রই পজিশনে থাকা সৈন্যরা আমাদের দেখতে পাবে, আর দেখা মাত্রই সৈন্যরা গুলি করে আমাদের ঝাঁঝরা করে দেবে। অতএব কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে বললাম, আমি এখন পালিয়ে যাব, তোমরা যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে যেতে পারো। 4 জন মিলে পালাতে লাগলাম। ঘুটঘুটে অন্ধকার, নিজেকেই দেখা যায় না। আমরা 4 জন একে অপর থেকে যাতে বিচ্ছিন্ন না হই সেজন্য গায়ে গায়ে মিশে পথ চলতে লাগলাম। হিজল বাগান থেকে ধান খেতে এসে পড়লাম। ধান খেতে কিছুক্ষণ চলার পর আমরা দাঁড়িয়ে পড়লাম। এত অন্ধকার যে আমরা কি সোজা হাঁটছি না জায়গায় ঘুরছি কিছুই বুঝছি না। তবে এইভাবে যে পালাতে পারবো না তা বুঝতে পারলাম। হয়তো সারা রাত হেঁটে দেখা যাবে আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই ঘুরপাক খাচ্ছি। সাথী 3 জন ঘাবড়ে গেল, আমিও ঘাবড়ে গেলাম। একজন জিজ্ঞেস করল, এখন উপায় কি? বললাম, দাঁড়িয়ে তো আর থাকা যাবে না, হাঁটতেই হবে, তাতে যা হয় হবে। তবে সকলেই খেয়াল রাখবে, গ্রামের মানুষ যে পথে চলে সেই পথে ঘাস উঠে সাদা মাটির পথ হয়। সেই পথ অন্ধকারেও আবছা দেখা যাবে। আমরা হাঁটতে থাকি, সেই পথ পেলে একটা উপায় হবে। আমাদের এক সাথী বিমল বলল, দাঁড়ান, আমার বাথরুম পেয়েছে। আমরা দাঁড়ালাম। বিমল বাথরুম করতে বসেই বলল, পেয়েছি পেয়েছি, পথ পেয়েছি। আমরা বললাম, হ্যাঁ, এই তো গ্রামের মানুষের পায়ে চলার পথ। বিমলের বাথরুম শেষে খুঁজে পাওয়া পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। মনে অনেক ভয়, এই পথ না হারায়। সাথী নওশের আলী নসু বলল, দাঁড়ান, আমার শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে। আমি বললাম, ভারী হোক আর হালকা হোক, দাঁড়াবার সময় নেই বন্ধু। এরই মধ্যে দেখলাম একটা লোক ধান খেতে বসে বিড়ি বা সিগারেট খাচ্ছে। প্রতি টানে টানে ফুলকি দিয়ে স্পষ্ট আগুন দেখা যাচ্ছে। আমি নিশ্চিত হলাম এই লোক বেসামরিক লোক, মানে পাবলিক। কেননা কোনো সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক এই সময়ে এই রাতে এই যুদ্ধ ময়দানে বিড়ি বা সিগারেট খেতে পারে না। সামরিক প্রশিক্ষণকালেই যুদ্ধ ময়দানে রাতের বেলায় বিড়ি বা সিগারেট খাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশেষ তালিম দেওয়া হয়। বন্ধু সাথীদের বললাম, এই লোককে ধরে গান পয়েন্টে নিয়ে পালাবার পথ বের করতে হবে। এই লোককেই গান পয়েন্টে আমাদের সাথে নিয়ে পালাতে হবে। আপনারা বিড়ির আগুন লক্ষ্য করে ক্রোলিং করে ওই লোকের 2-3 হাত সামনে গিয়ে অবস্থান নেবেন। আমি ক্রোলিং করে পিছন দিক দিয়ে ওই লোককে গান পয়েন্ট করব, যাতে ওই লোক চিৎকার করে অথবা দৌড়ে পালাতে না পারে। আমাদের কোনো প্রকার শব্দ করলে চলবে না, এটা মনে রেখে কাজ করতে হবে। আমরা ক্রলিং করে যাওয়া শুরু করলাম। আমি ঠিক পিছন দিক দিয়ে ওই লোকের পিঠে হাত রেখে বললাম, ক্যাডা? লোকটা ঘাবড়ে গিয়ে বলল, আমি 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 ধমকের স্বরে বললাম, চুপ। এরপর ধীরে ধীরে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? ভদ্রলোক বললেন, জিতেন হাজং। নামটি আমার চেনা চেনা লাগলো। তবুও G3 রাইফেলের নল পিঠে ঠেকিয়ে বললাম, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলুন, নইলে গুলি করে মেরে ফেলব। আমরা কাদেরিয়া বাহিনীর লোক। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বললেন, আপনাদের জন্যই তো আমি নৌকা নিয়ে এসেছি। নৌকা কোথায়? ঘাটে। চলুন আগে ঘাটে যাই।
জিতেন হাজং হলেন কমরেড মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির সদস্য। সংগ্রামী আর বিপ্লবীদের সাহায্য করাই তার ধর্ম। সুনামগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দা চিরকুমার জিতেন হাজং চিরকাল মানুষের সেবা করেই জীবন কাটিয়ে দিয়েছেন। এই সুনামগঞ্জ অঞ্চলের মোটামুটি সমস্ত মানুষ জিতেন হাজংকে চেনেন। তিনি ইতিহাসে প্রসিদ্ধ তেভাগা আন্দোলন, লাঙ্গল জার জমিদারি প্রথা বাতিল আন্দোলনের বিপ্লবী যোদ্ধা ছিলেন। যৌবন বয়সে তিনি কমরেড মনি সিংয়ের সহযোদ্ধা ছিলেন। তিনি ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহর তীর ধনুক নিয়ে ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন। ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধা হয়েছিলেন, কিন্তু ওই অঞ্চলে তেমন একটা যুদ্ধ না হওয়ায় তিনি যুদ্ধ করতে পারেননি বলে বেশ দুঃখিত। আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ জিতেন হাজংয়ের কাছে নেশার মতো লাগে। সীমান্তে আমাদের ঘাঁটিতে তিনি একবার এসেছিলেন। যোদ্ধাদের জিতেন হাজং ভালোবাসেন। নিজের বিপদ উপেক্ষা করে যোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসতে তিনি দারুণ আনন্দ পান। তাই আমরা যখন সীমান্ত থেকে দেশের ভেতর ঢুকি তখন থেকেই নিরাপদ দূরত্বে থেকে তিনি আমাদের ছায়ার মতো অনুসরণ করেছেন। এই অঞ্চল তার এতই নখদর্পণে যে আমরা যখন রাতে রওনা হতাম তিনি সহজেই অনুমান করে নিতে পারতেন আমরা এক রাতে পায়ে হেঁটে কত দূর এবং কোথায় গিয়ে পৌঁছাতে পারি। পরের দিন তিনি আবার আমাদের কাছাকাছি কোনো জায়গায় অবস্থান নিতেন, কিন্তু সরাসরি আমাদের কাছে আসতেন না। এই অঞ্চলের হিন্দু মুসলমানদের কাছেই তার সমাদর ছিল। ঘর সংসার ত্যাগী চিরকুমার এই পুরুষের কাজই ছিল আজ এই গ্রাম তো কাল অন্য গ্রামে ঘুরে বেড়ানো। ঘাটে এসে দেখলাম সত্যিই এক বড় জেলে নৌকো রয়েছে, সঙ্গে ৩ জন মাঝি। জিতেন হাজং সহ আমরা ৪ জন নৌকায় উঠে বসলাম। আমাদের ৪ জনের একজন হল কমান্ডারের ছোট ভাই অরুণ সরকার। নৌকায় উঠে অরুণ সরকার বলল, দাদারে ছাড়া যামু না, দাদারে আনার ব্যবস্থা করেন। জিতেন হাজং বললেন, তোমরা নৌকায় বহো, আমি কমান্ডারে খুঁজে আনি। জিতেন হাজং কমান্ডার সুকুমার বাবু এবং অন্য সাথীদের খুঁজে আনতে গেল। আমরা ৪ জন নৌকা থেকে নেমে শুয়ে পজিশন নিয়ে থাকলাম। একসময় অন্ধকারে দেখলাম খুবই কাছাকাছি একদল সৈন্য সারিবদ্ধ লাইন দিয়ে আমাদের দিকে আসছে। আমরা ৪ জন পজিশনে চুপ করে শুয়ে থাকলাম। সৈন্যরা আমাদের ২-৩ হাত দূর দিয়ে নৌকার দিকে এগিয়ে গেল। এরপর কমান্ডার সুকুমার বাবু আস্তে আস্তে কোকিল কণ্ঠে কু কু ডাক দিলেন। আমরা বুঝতে পারলাম এই সৈন্যদল আমাদেরই সাথী। আমরাও পাল্টা কু কু ডাক দিয়ে তাড়াতাড়ি নৌকার দিকে গেলাম। সারি সারি দ্রুত সবাই নৌকায় উঠে পড়লাম। নৌকা ছেড়ে দিল। অতিরিক্ত বৈঠা ও মাস্তুল দিয়ে আমরাও নৌকা বাইতে লাগলাম। আকাশে চাঁদ ওঠার আগেই অন্তত ২-৩ মাইল দূরে চলে যেতে হবে। দ্রুত গতিতে নৌকা ছাড়তে লাগলো। ২/৩ ক্ষয় হয়ে যাওয়া চাঁদ চতুর্দিকে হালকা রূপালি আলো ছড়িয়ে আকাশে উঠল। চাঁদের মিষ্টি আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কুল কিনারাহীন বিশাল জলরাশির মাঝে একটা নৌকায় আমরা সবাই বসে আছি। এতক্ষণে আমাদের মুখে কথা ফুটল। আমরা সবাই আশ্চর্যজনকভাবে বিধাতার কৃপায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় পালিয়ে এসেছি। এ যেন কিছুতেই বিশ্বাস হতে চায় না। মনের আনন্দে মনে হলো উচ্চ কণ্ঠে গান গায়। আমাদের এই বাঁচার পিছনে যার একক অবদান তিনি আর কেউ নন, তিনি হলেন মানুষের সেবায় উৎসর্গকৃত প্রাণ জিতেন হাজং। জনগণকে এত বুঝাচ্ছি শেখ মুজিবুর রহমান এই দেশের স্রষ্টা, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু জনগণ গ্রহণ করছে না, কেবলই প্রত্যাখ্যান করছে। মনটা ভীষণ খারাপ। তাহলে কি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা শূন্যের কোঠার চেয়েও নিচে নেমে গেছে? জনগণ যদি আমাদের আশ্রয় না দেয় তাহলে আমরা গেরিলা যুদ্ধ করব কিভাবে? জনগণ আর গেরিলা যোদ্ধার সম্পর্ক হতে হবে পানি আর মাছের। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, গেরিলা যোদ্ধাও জনগণ ছাড়া বাঁচে না। মনে নানান প্রশ্ন। শেখ মুজিবুর রহমান কি মানুষের কাছে এতই অগ্রহণযোগ্য হয়ে পড়েছিল? তাকে এইভাবে খুন করা হলো, আমরা তার প্রতিবাদে যুদ্ধ করতে এলাম, অথচ জনগণ আমাদের গ্রহণই করছে না। আসলে সশস্ত্র প্রতিবাদী শেষ কথা নয়। আমরা যারা শেখ মুজিবের অনুসারী, আমাদের নিজেদের কর্ম দ্বারা এবং জনগণকে বোঝানোর মাধ্যমে ধীরে ধীরে আবার শেখ মুজিবের প্রতি মমত্বশীল করে তুলতে হবে এবং শেখ মুজিবুর রহমানের হারানো জনপ্রিয়তা আবার ফিরিয়ে আনতে হবে। তাহলেই কেবল
আমরা সশস্ত্র যুদ্ধ বা নিরস্ত্র লড়াইয়ে বিজয়ী হতে পারব। এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। জেনারেল মাহমুদুল হাসানের সৈন্যরা জনগণের মাধ্যমে আমাদের গতিবিধির খবরাখবর নিয়ে পথে পথে অ্যাম্বুশ করতে থাকে। অ্যাম্বুশ মানে আগে থেকেই ফাঁদ পেতে বসে থাকা। আমরা এক সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল মাহমুদুল হাসানের অ্যাম্বুশের ফাঁদে পা দিলাম। সন্ধ্যায় এক আখক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকেই অ্যাম্বুশ করে ফাঁদ পেতে থাকা বাংলাদেশ আর্মির সৈন্যরা অতর্কিত আমাদের আক্রমণ করে বসল। আমরা আখক্ষেতের ভেতর আশ্রয় নিয়ে পাল্টা জবাব দিলাম। প্রথমে তীব্র লড়াই শুরু হলো, তারপর রাতভর থেমে থেমে সংঘর্ষ হতে লাগলো। রাত পোহালো, ভোর হলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী সৈন্যরা দুর্বার গতিতে পুনরায় আক্রমণ শুরু করল। আমরা তার যথাযথ জবাব দিতে লাগলাম। যতই বেলা বাড়তে লাগলো, আক্রমণ পাল্টা আক্রমণ ততই বাড়তে লাগলো। আমরা যে আখক্ষেতে আশ্রয় নিয়েছিলাম, গুলিতে সেই আখক্ষেত ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমাদের গুলি ক্রমশ ফুরিয়ে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। ধীরে ধীরে আমাদের অস্ত্রগুলো একের পর এক থেমে যেতে লাগলো। যখনই আমাদের একটা অস্ত্র থেমে যায়, তখনই বুঝতে পারি আমাদের সাথী যোদ্ধার গুলি শেষ, অথবা আহত কিংবা নিহত হয়েছে। সন্ধ্যা নাগাদ আমাদের একের পর এক সকল অস্ত্র থেমে গেল, অর্থাৎ আমাদের প্রায় সকল সাথীর গুলি শেষ, অথবা আমাদের প্রায় সকল সাথী নিহত। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই অবস্থা বেগতিক দেখে আমি ক্রোলিং করে আখক্ষেত থেকে বেরিয়ে ধান খেতে ঢুকে পড়ি। সারা রাত ক্রোলিং করার পর যখন সকাল হয়, তখন আমি কোথায় তা আমি জানি না। ধান গাছের পাতা আর শীষের ধারে আমার সমস্ত শরীর কেটে ফালি ফালি হয়ে সারা দেহ থেকে বিন্দু বিন্দু রক্ত বের হতে থাকে। দীর্ঘ সময় ক্রলিং করার ফলে আমার দুই হাঁটু ও দুই কনুই এবং বুক চিরচিরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। শরীরে অসহ্য যন্ত্রণা, দেহে কোনো বল নেই। দেহ আর চলে না, দেহ নিস্তেজ। জীবনের মায়া ত্যাগ করে ধান খেতেই পড়ে রইলাম। একসময় ঘুমিয়ে পড়লাম, না জ্ঞান হারিয়ে ফেললাম জানি না। যখন হুঁশ এলো, তখন দেখি একটি কুকুর আমার নাক শুকছে। ধপ করে উঠে বসতেই কুকুরটি ৩-৪ হাত পিছনে সরে গেল। আমার পাশেই পড়ে আছে আমার জীবন রক্ষাকারী G3 অটো রাইফেল আর দুটো ম্যাগাজিন। আমার কিছুই মনে নেই কেন আমি এই অবস্থায় এখানে। পেটে শুধু প্রচণ্ড ক্ষুধা। ক্ষুধার জ্বালায় আমি অস্থির। চিন্তা করছি, আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব। ধীরে ধীরে আমার সমস্ত কিছু মনে হতে লাগলো। আমি আবার ভয় পেয়ে গেলাম, শত্রুর ভয়, মৃত্যুর ভয়। সঙ্গে সঙ্গে আমার মরণের সাথী, বাঁচার সাথী প্রিয়তমা G3 অটো রাইফেলটি আর ম্যাগাজিন দুটি হাতে তুলে নিলাম। এখন একটা ম্যাগাজিন পুরো গুলি ভর্তি, অন্যটা অর্ধেক ভর্তি। আর G3-র সাথে ফিট করা ম্যাগাজিনে 20 রাউন্ডের মতো 3 রাউন্ড গুলি আছে। কিন্তু গুলির ব্যাগটা কোথায় জানি না। এখন সকাল না দুপুর না বিকাল কিছুই বুঝি না। হাতের ঘড়িটা গুলির ব্যাগের মতো কোথায় পড়ে গেছে। পেটের ক্ষুধা নিবারণের জন্য কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, কোনো গ্রাম বা লোকালয়ে যাওয়া যাবে না। মানুষেরাও আমাদের শত্রু। আমাদের অবস্থা পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় এদেশে যে অবস্থা হয়েছিল, এখন আমাদের সেই একই অবস্থা। মানুষ আমাদের সাহায্য করবে না, মানুষের কাছেও যাওয়া যাবে না। ক্ষুধার জ্বালায় ধান গাছের কচি ডগা আর কচি ধানের দুধ চুষতে লাগলাম। আর ভাবতে লাগলাম, এখনই অন্যত্র রওনা হব না সন্ধ্যা হলে রওনা হব। এখন রওনা হলে শত্রুর কবলে পড়ার বিপদ, আর সন্ধ্যার পর রওনা হলে অন্ধকারে পথ হারাবার বিপদ। কোন বিপদটা গ্রহণ করব? পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, আর কিছুক্ষণ পর পানির পিপাসায় এমনিতেই মরতে হবে। ফুল প্যান্টটা ভাঁজ করে নেংটির মতো বানালাম। শার্টটা খুলে কোমরের সাথে বেঁধে G3 রাইফেলটা হাতে নিয়ে শরীরের সাথে মিলিয়ে ধরলাম, যাতে দূর থেকে বোঝা না যায় আমার কাছে অস্ত্র আছে। তারপর সোজা পানির খোঁজে হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই একটা পানির ডোবা পেয়ে পানি খেলাম। এক লোক পায়খানা করে ওই ডোবায় শৌচ করতে এসেছে। আমি ওই লোককে গান পয়েন্ট করে আমাকে সোজা সীমান্তের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলাম, নইলে প্রাণে মারার হুমকি দিলাম। সীমান্তের কাছাকাছি আসতেই
দূর থেকে ভারতের পাহাড় নজরে এলে আমি ওই লোকের হাত ধরে তাকে জোর করে নিয়ে আসার জন্য ক্ষমা চেয়ে ছেড়ে দিলাম। এরপর ভারতের পাহাড় লক্ষ্য করে দ্রুত হাঁটতে লাগলাম। সীমান্তে পৌঁছতে আমার সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমি সীমান্ত অঞ্চলের ক্যাম্পে পৌঁছে গিয়ে দেখি আমার যুদ্ধের সাথী বৈদ্যনাথ কর মুমূর্ষু সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। বৈদ্যনাথ করের সারা শরীরে অসংখ্য ছোট ছোট ছিদ্র, সেই সকল ছিদ্র দিয়ে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসছে। উপজাতীয় সাথী ডাক্তার জন হেনরি এবং রাধারমন রায় বৈদ্যনাথ করের চিকিৎসা করছে। বৈদ্যনাথ কর সুস্থ হওয়ার পর জানতে পারলাম সে আখক্ষেত থেকে ক্রলিং করে পালিয়ে একটি কচুরিপানা ভরা জলাশয়ে আশ্রয় নিয়েছিল। সেই পচা জলাশয়ে ছিল অনেক দিন না খাওয়া রক্তচোষা যোগ। রক্তচোষা যোগ বৈদ্যনাথকে পেয়ে কিলবিল করে ঘিরে রক্ত চুষে খেতে থাকে। বৈদ্যনাথ কর প্রস্রাবের রাস্তা আর পায়খানার রাস্তার 2 হাত দিয়ে চেপে ধরে বসে থাকে, যাতে যোগ পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে পেটের ভিতরে ঢুকতে না পারে। বৈদ্যনাথ করের পালাবার কোনো পথ ছিল না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা ওই পুকুর পাড়ে সজাগ পাহারায় ছিল। পালাবার চেষ্টা করলেই ধরা পড়তে হবে। তাই সেনাবাহিনীর হাতে ধরা পড়ার চাইতে যোগকে রক্ত দেয়াই শ্রেয় মনে করেছে বৈদ্যনাথ। বাংলাদেশ সেনাবাহিনী ওই পুকুর পাড় থেকে সরে যেতে যদি আর 2-1 ঘন্টা দেরি করত, তাহলে রক্তচোষা যোগ বৈদ্যনাথ করের শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলত। ওই দিনের যুদ্ধে আমি আর বৈদ্যনাথ কর ছাড়া আমাদের বাকি 17 জন সাথী নিহত হয়। জনসাধারণের চরম অসহযোগিতা ও বিরোধিতার কারণেই একই পরিণতি হয় বগুড়ার রেজাউল বাকি এবং দুলাল দে বিপ্লব ও তার সাথীদের। অপরদিকে মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার বাসিন্দা ঢাকা কলেজের ছাত্রনেতা মেধাবী ছাত্র মোহাম্মদ ইউনুস যুদ্ধের শুরুতেই গুলিবদ্ধ হয়। সারাদিন রক্তক্ষরণের পর নাকে মুখে সেন্ড্রি উঠে ইউনুসের দেহ নিথর নিস্তব্ধ হয়ে যায়। সন্ধ্যায় ইউনুসের দেহ পরীক্ষা নিরীক্ষা করে মৃত সাব্যস্ত করে ইউনুসকে ফেলে অন্য সাথীরা চলে যায়। বছর 4 পর ঘনিষ্ঠ এক প্রতিবেশীর বাড়িতে এক অনুষ্ঠানে ওই যুদ্ধের কথা উঠলে অনুষ্ঠানে আগত এক ভদ্রমহিলা রাগান্বিত ও ক্রুদ্ধ কণ্ঠে আমাকে গালাগালি দিয়ে বলেন, আমার ভাইকে তোমরা আহত অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিলে। ওই ভদ্রমহিলার কাছে জানতে পারলাম তিনি নিহত বলে ধরে নেয়া মোহাম্মদ ইউনুসের বড় বোন। ইউনুসের বড় বোনের কাছে আরও জানতে পারলাম যে যুদ্ধে ইউনুস আহত হয়েছিল সেই যুদ্ধে ইউনুসের বিপক্ষে যুদ্ধ করা বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সুবেদার মেজর ছিল ইউনুসের ফুফাতো ভাই। সেই সুবেদার মেজর ইউনুসের চেহারা এবং ইউনুসের ডান হাতের কবজিতে থাকা কালো জট দেখে ইউনুসকে চিনতে পেরে জেনারেল মাহমুদুল হাসানের কাছে ইউনুসকে বাঁচিয়ে রাখলে অনেক তথ্য পাওয়া যাবে বলে ইউনুসকে বাঁচিয়ে রাখার প্রস্তাব করেন। জেনারেল মাহমুদুল হাসান তৎক্ষণাৎ হেলিকপ্টার করে ইউনুসকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। ইউনুসকে ওপেন হার্ট সার্জারি সহ গলা থেকে নাভি পর্যন্ত চিরে অপারেশনের মাধ্যমে সুস্থ করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ইউনুস গলা থেকে নাভি পর্যন্ত অপারেশনের একটা বিরাট কাটা চিহ্ন নিয়ে 10 বছর জেল খেটে মুক্তি পায়। অন্যদিকে টাঙ্গাইলে এক ব্রিজ ভাঙতে গিয়ে ধরা পড়ে যায় বিশ্বজিৎ নন্দী। সামরিক আদালত বিশ্বজিৎ নন্দীকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। বিশ্বজিৎ নন্দী ফাঁসির প্রকোষ্ঠে অর্থাৎ কন্ডেম সেলে একে একে প্রায় 15টি বছর মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকে। ফাঁসি দেওয়ার নিয়মানুযায়ী সূর্য ডোবার পর এবং সূর্য উদিত হওয়ার আগে ফাঁসি কার্যকর করতে হবে। যখনই সূর্য ডুবে যেত, সন্ধ্যা হতো, বিশ্বজিৎ নন্দী অঝোর নয়নে কাঁদতে থাকত। সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করত, আজ রাতেই আগামী সূর্যোদয়ের আগেই ফাঁসি হবে, আর পৃথিবীর সূর্য দেখবে না, পৃথিবীর আলো বাতাস ভোগ করবে না। এই সুন্দর ধরনী থেকে চির বিদায় নিতে হবে। সারা রাত কাঁদতে থাকত আর প্রাণ ভরে ভগবানকে ডাকত। জীবনের শেষ ডাকা, আর কখনোই ভগবানকেও ডাকতে পারবে না। এই ডাকেই শেষ ডাকা। এই তো জল্লাদ এসে নিয়ে যাবে, এখনই ফাঁসিতে ঝোলানো হবে, এখনই মৃত্যু। ফাঁসির অন্ধ প্রকোষ্ঠের বাইরে দেয়ালে হঠাৎ রোদের ঝলক, অমনি হাসি, অট্ট হাসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ফাঁসি হয়নি, আমি মরিনি। আমি অন্তত আরও একদিন বেঁচে গেলাম, আরও একদিন পৃথিবীতে থাকব, পৃথিবীর বাতাস গ্রহণ করব। আমি আজ বেঁচে গেছি।
ফাঁসির অন্ধকার প্রকোষ্ঠে সারাদিন হাসি আর আনন্দ। দিন শেষে সূর্য যখন ধীরে ধীরে ডুবতে শুরু করল, সন্ধ্যা নেমে এলো, আবার অঝোর নয়নে কান্না আর ঈশ্বরকে স্মরণ করা। এই বুঝি জল্লাদ এলো, ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে দিল, মৃত্যু হলো। এইভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, প্রায় 15টি বছর। বিশ্বজিৎ নন্দী হিন্দু হয় ভারতের পশ্চিম বাংলার জনগণের সমর্থন এবং ভারত সরকারের চাপের কারণে ফাঁসি কার্যকর হয় না। পরবর্তীতে বিশ্বজিৎ নন্দীকে প্রায় 15 বছর পর নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। নজিবুর রহমান নিহার ও শাহাদত হোসেন সুজার যৌথ নেতৃত্বে 17 জনের একটি গ্রুপ 1976-এর আগস্টে সুজার নিজ জেলা গাইবান্ধা দখল করে। গাইবান্ধা দখলের প্রথম লড়াইয়ে সহযোদ্ধা আলমগীর নিহত হয়। 3রা আগস্ট 1976 বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্ট থেকে 6 বেঙ্গল এবং রংপুর ক্যান্টনমেন্ট থেকে 16 বেঙ্গলের সৈন্যরা পুরো গাইবান্ধা ঘেরাও করে নিহার ও সুজাদের আক্রমণ করলে নিহার ও সুজারা পাল্টা আক্রমণের মাধ্যমে পিছু হটতে থাকে। লড়াই পিছু হটা করতে করতে নিহার সুজারা গোবিন্দগঞ্জ থানায় চলে এলেও সেনাবাহিনীর ঘেরাও ভাঙতে পারেনি। 6 সেপ্টেম্বর 1976 বিকেল 5টায় গোবিন্দগঞ্জের কামাদিয়া গ্রামে নিহার সুজাদের 8 জন সাথী যোদ্ধা নিহত হয় এবং গুলি শেষ হয়ে যাওয়ায় ও আহত হয় নিহার, সুজা, হুমায়ুন সহ 8 জন সাথী বন্দী হয়। সীমান্তে ফিরে এসে আমাদের জাতীয় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকীকে রণকৌশলগত কারণে আমাদের গেরিলা যুদ্ধ সম্ভব নয় এবং উচিত নয় বলে আমার অভিমত ব্যক্ত করে পিছনে শত্রু না রেখে রণকৌশল নির্ধারণের কথা বলি। দেশের মানুষের অবস্থা, আমাদের সম্পর্কে মানুষের ধারণা, সর্বোপরি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ইত্যাদি বিস্তারিত বিচার বিশ্লেষণ করে কাদের সিদ্দিকী সরাসরি সম্মুখ সমরে সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা দিলেন, যুদ্ধে যত সময় লাগুক না কেন আমরা সামনাসামনি যুদ্ধ করব, প্রয়োজনে 1 ইঞ্চি করে ভূমি মুক্ত করব, তবু পিছনে কোনো শত্রু রাখব না। আমরা বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ জেলার সীমান্ত অঞ্চলে শক্তিশালী ঘাঁটি স্থাপন করলাম। বেশ বড় এলাকা জুড়ে মুক্ত অঞ্চল তৈরি করলাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআরের সাথে আমাদের সম্মুখ যুদ্ধ চলতে লাগলো। সেনাবাহিনী, বিডিআর তারা চাইতো আমাদের সীমান্তর ওপারে অর্থাৎ ভারতে তাড়িয়ে দিতে, আমরা চাইতাম আমাদের মুক্তাঞ্চল আরও বাড়াতে। আমাদের সাথীরা ময়মনসিংহ জেলার কমলাকান্দা থানা আক্রমণ করে থানার ওসি আশরাফ উদ্দিনকে সস্ত্রীক ধরে মুক্ত অঞ্চলে নিয়ে আসে। পরে আমরা ওসি আশরাফ উদ্দিনকে চলে যেতে বললে তিনি চলে না গিয়ে আমাদের সাথে একাত্ম হয়ে যুদ্ধ করতে থাকেন। বছর খানেক পরে আমাদের সর্বাধিনায়ক কাদের সিদ্দিকী আমাদের পক্ষে রেডিও টেলিভিশনে প্রচার চালানোর জন্য ওসি আশরাফ উদ্দিনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। তিনি সস্ত্রীক ফিরে যান এবং কথা মতো ঠিকই রেডিও টেলিভিশনে তার সাক্ষাৎকারে আমাদের কথা প্রচার করেন। লন্ডন থেকে প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বাংলার ডাক নামক একটি সাপ্তাহিক পত্রিকা বের করে আমাদের কথা প্রচার করেন। এছাড়া আমাদের আর কোনো প্রচার ছিল না। ভারতের এসএসবি খুবই গোপনে আমাদের সাহায্য করত। তারা অত্যন্ত সংগোপনে আমাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত। এসএসবি এতই সতর্কতা ও গোপনীয়তার সাথে আমাদের সাহায্য করত যে তা ভারতীয় বিএসএফ সহ অন্যান্য সংস্থা এবং কর্তৃপক্ষ পর্যন্ত জানত না। ভারতীয় এসএসবি বা সেন্ট্রাল সিকিউরিটি ব্রাঞ্চকে প্রত্যক্ষভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পরিচালনা বা নিয়ন্ত্রণ করতেন। 1977 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোররাজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন। ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোররাজি দেশাইয়ের ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই। এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে। একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে। আমাদের একমাত্র সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত। সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের নতুন প্রধানমন্ত্রী মোররাজি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোররাজি দেশাই উভয় ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক।
ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয়। সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলো বরাবর ভারত, অপরদিকে বাংলাদেশও অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে। আমরা সামনে বাংলাদেশ ও বিডিআর এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সাঁড়াশি কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি। আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও। আমাদের এক ঘাঁটি থেকে আর এক ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের সর্বাধিনায়ক কাদের সিদ্দিকীর সাথেও আমাদের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমাদের ঘাঁটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর। আমাদের ঘাঁটির সামনে ছিল বেশ বড় সোমেশ্বর নদী। নদীর অপর পাড়ে ছিল জেনারেল মাহমুদুল হাসান, মেজর সামাদ, মেজর মঈনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী। আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত। আমাদের অস্ত্রের ভাণ্ডার মোটামুটি খারাপ না, যদিও গোলাগুলির পরিমাণ কম ছিল। পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনের নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না। আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না। ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়েল করতে চাইবে, আর আমাদের ঘাঁটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থায় আছি। বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরূহ ব্যাপার। এই অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন। আমরা সম্ভাব্য হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শালবনের বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার উপর সোমেশ্বর নদীর পাথর, বালি আর মাটি দিয়ে দুর্বোধ্য মজবুত বিশালাকার বাংকার ও ট্রেন্চ তৈরি করেছি। আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেন্চের ভেতরে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি। আমাদের আত্মসমর্পণের জন্য বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় অতিক্রম হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজ নেতৃত্ব দিয়ে আমাদের ঘাঁটির উপর ১২ ঘণ্টাব্যাপী মর্টারের প্রায় শতাধিক শেল নিক্ষেপ করে। সেই সময় পিছন থেকে ভারতীয় বাহিনীও আমাদের উপর অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে। ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টারের শেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেন্সে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ড গুলিও করিনি। তখনও ভোর হয়নি, অন্ধকার কাটেনি। আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল ২০-৩০ নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী অতিক্রম করছে। সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে। তাদের সমর্থনে সেনাবাহিনীর অন্য একটি দল কভারেজ অ্যাটাক করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। ঘণ্টা তিনেকের তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হটে যায়। এইভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতেই আমাদের গোলাবারুদ ফুরিয়ে যায়। আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে, কিন্তু গোলাবারুদের ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে। তার চাইতেও মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট। ৩ দিন থেকে আমাদের কোনো খাদ্য নেই। ক্যাম্পে ৩-৪টি গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি, আজ তাও নেই। আমরা যারা ৭১-এর মুক্তিযোদ্ধা, আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে শুধু অস্ত্রের সংকটে পড়েছি, কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি। গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে। প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে। কোনো মুক্তিযোদ্ধাই খাদ্যে কষ্ট করেনি। এদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে, এরপর নিজের খাওয়া জুগিয়েছে। ৭১-এর যুদ্ধে আমি খাদ্য সংকটও পড়িনি এবং যুদ্ধে অস্ত্র গোলাবারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি। আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে। মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো আর বলতে লাগলো,
কোনো অসুবিধা নেই, সবাই চলে আসেন, ইত্যাদি ইত্যাদি। 2 দিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই, গোলাগুলিও নেই, চারিদিকে নীরব। আমাদের কেউ বাংকারে, কেউ উপরে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। আমাদের কোনোই খাদ্য নেই। অস্ত্র আছে, কিন্তু নেই যুদ্ধ করার গুলি। সর্বোপরি নেই যুদ্ধ করার মতো বিন্দুমাত্র মানসিক শক্তিও। আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামল। পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম। হয়তো মনের ভুলেই দেখলাম, কিন্তু হাতে তুলে নিলাম না। জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মেজর মঈন, মেজর সামাদ সহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাঁটিতে উঠে এসে আমাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম এবং ভদ্রকণ্ঠে আমাকে বললেন, দিন, আপনার অস্ত্রটা আমাদের হাতে দিন। আমি শেষবারের মতো অস্ত্রটা দেখলাম, তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম, বিদায় হে বন্ধু, বিদায়। এরপর জেনারেল হাসান বললেন, চলেন, আপনাদের ঘাঁটিটা একটু দেখি। তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল, কারো অস্ত্র হাতে, কারো অস্ত্র মাটিতে। মেজর মঈনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন। এরপর নিয়ে গেলেন দুর্গাপুর সেনাবাহিনীর একটি ঘাঁটিতে। সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন, আপনাদের চিন্তার বা ঘাবড়াবার কোনোই কারণ নেই। আমাদের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকে ছেড়ে দেওয়া হবে। শুধুমাত্র 1975-এর 15ই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে, তাহলে তাকে বিচারের জন্য সোপার্দ করা হবে। দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে। এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয়। প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো। আমাদের মাঝ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলভী সৈয়দ আহমদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয়। এই সংবাদসহ আমাদের প্রতি ভারতের মোররাজি দেশাই সরকারের বর্বরোচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক, যার বদৌলতে মোররাজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোররাজি দেশাইয়ের পদত্যাগের দাবি করেন। জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল, প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য। প্রধানমন্ত্রী মোররাজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন। সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে, নইলে ক্ষমতাচ্যুত করতে হবে। সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোররাজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোররাজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেন। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেয়া কথা অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না, এই মর্মে মুচলেকা নিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেন। মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোররাজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙে প্রধানমন্ত্রী মোররাজি দেশাইয়ের পতন ঘটান। কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ছাড়া পেয়েই হারিয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে ঝাঁপিয়ে পড়ি। একমাত্র কাদের সিদ্দিকী ও তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতের রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এস.এম. ইউসুফ, মোজাহিদুল ইসলাম সেলিম, শাহ মোহাম্মদ আবু জাফর, মোস্তফা মহসিন মন্টু, রবিউল ইসলাম চৌধুরী, ফরিদপুরের রুমি, আবু সাঈদ, ডাক্তার এস.এম. মালেক সহ শেখ মুজিব নিহত হওয়ার পর যে সকল নেতাকর্মী ভারতে গিয়েছিল তারা সকলেই একে একে দেশে ফিরে আসেন। হেদায়েতুল ইসলাম কাজল,
গোলাম মোস্তফা খান মিরাজ, আব্দুস সামাদ পিন্টু, মোবারক হোসেন সেলিম, রাজশাহীর বজলুর রহমান সানা এবং রানাসহ আরও কিছু সাথী বন্ধু মিলে সারা দেশের সব কয়েকটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি। বিশেষ দায়িত্ব হিসেবে আমি ঢাকা শহরে সব কয়টি কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি। আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলেই ক্ষান্ত হতাম না। যুবলীগ, কৃষক লীগ, এমনকি মূল সংগঠন আওয়ামী লীগও আমরা গঠন করে দিতাম। আমাদের কর্মসৃষ্টি এবং কর্মী সংগ্রহের অভিযান দ্রুত গতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি। আব্দুর রাজ্জাক, এস.এম. ইউসুফ, শাহ মোহাম্মদ আবু জাফর, রবিউল আলম চৌধুরী ও শফিকুল আজিজ মুকুল এবং আমাদের মধ্যে একটা অঘোষিত চেইন অব কমান্ড তৈরি হয়। অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাঁপানো ও ব্যাপক সাড়া জাগানো বক্তা, তুখোড় সংগঠক খম ও জাহাঙ্গীর এমপি এর সাংগঠনিক দক্ষতা, এইসব মিলিয়ে 15ই আগস্টে শেখ মুজিবের সাথে নিহত হয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা এবং সংগঠন নতুন প্রাণ পেতে থাকে। প্রকাশ্যে ফজলুল জাহাঙ্গীরের বক্তৃতা, বিবৃতি এবং আমাদের নীতি ও আদর্শের রাজনৈতিক প্রশিক্ষণ এবং কর্মী সৃষ্টি, এই দুয়ে মিলে রাজনীতি এবং দেশে নতুন পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয়। জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের আহ্বায়িকা, আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের চালিকা শক্তি। 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম, স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি, সেই ন্যায় নীতি, আদর্শ, ত্যাগ, সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা, ভোগে নয় ত্যাগেই সুখ, দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার হারিয়ে যাওয়ার চেতনা আবার ফিরে আসতে লাগল। হোটেল ইডেনে শেখ মুজিব মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন হল। প্রথম সম্মেলনে জহুরা তাজউদ্দিনকে আহ্বায়িকা করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হল। দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি ও ঘোরতর বিরোধিতা সত্ত্বেও সৈয়দ জহুরা তাজউদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হলে আমরা কিছুটা চিন্তিত হই, এই ভেবে যে মালেক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন। মালেক উকিল প্রেসিডেন্ট হলেও পার্টির চালিকা শক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুর রাজ্জাকের হাতেই। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং মূল শক্তি ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনে সারা দেশের ছাত্র প্রতিনিধিদের ফজলুল জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের চুন্নু প্যানেল করা হয়। ওবায়দুল কাদেরকে সভাপতি ও বাহালুল মজনুন চুন্নুকে সাধারণ সম্পাদক করা হয়। পরে জানা যায় মালেক রাজ্জাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাদের চুন্নু প্যানেল করে। এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ, তারা খুবই মর্মাহত হই। বাহালুল মজনুন চুন্নু নিজ শ্রম ও ব্যক্তিগত আচার ব্যবহারের মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে মানিয়ে নিতে পারলেও সভাপতি হিসেবে ওবায়দুল কাদের কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা তো দূরের কথা, একজন সাধারণ ছাত্রনেতা হিসেবেও দাঁড়াতে পারেননি। ডাকসুর নির্বাচনে 3 বার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই ভোট পেয়েছে জামানত বাজেয়াপ্ত হওয়ার সামান্য কিছু উপরে। কিন্তু বাহালুল মজনুন চুন্নু সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী কর্মঠ ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। 1979 সালে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক ঐক্য জোট নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের বিপরীতে রাষ্ট্রপতি প্রার্থী করে। ওই নির্বাচনে জেনারেল জিয়াউর রহমান মূলত আওয়ামী লীগের প্রার্থী জেনারেল এম.এ.জি. ওসমানীকে বিপুল ভোটে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনে পরে জানা যায় আওয়ামী লীগ নেতৃত্ব ওই রাষ্ট্রপতি নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব ও অর্থবহ ও বৈধতা দেওয়ার জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে গোপন সলাপরামর্শ ও যোগসাজশের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানীকে রাষ্ট্রপতির প্রার্থী করেছিল। আওয়ামী লীগের মালেক উকিল এবং ছাত্রলীগের ওবায়দুল কাদেরের মতো স্থূল, আপোষকামী ও অযোগ্য লোক নেতৃত্বে আসায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই হতাশা ও ক্ষোভের মধ্যে আব্দুর রাজ্জাকের চরিত্র ও ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে। এরই মধ্যে আসে 75 পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপ আওয়ামী লীগের নেতৃত্ব দখলে অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই প্রতিযোগিতায় মালেক উকিল রাজ্জাকের সঙ্গে থাকলেও তোফায়েল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোনো প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে। এতে আওয়ামী লীগ ভাঙনের সম্মুখীন হয়।
এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আওয়ামী লীগ তৈরি করেছে। নেতৃত্ব দখলের লড়াইয়ের মাঝেই আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত হয়। অবস্থা বেগতিক দেখে দলের ভিতরের বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার জন্য আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সবসময় তার মুখাপেক্ষী হয়ে থাকবে। শেখ মুজিবের জীবদ্দশায় তার ছেলে শেখ কামাল, ভাগ্নে শেখ মনি, শেখ সেলিম এবং কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক গলালেও শেখ হাসিনা কখনোই রাজনীতির ধারের কাছেও ঘেঁষেনি। যদিও সাম্প্রতিককালে একসময় শেখ হাসিনা ইডেন মহিলা মহাবিদ্যালয়ের ভিপি ছিলেন বলে প্রচার চালানো হলেও শেখ হাসিনা নিজে কখনোই এমন দাবি করেননি। শেখ হাসিনার ভিপি থাকার প্রচারণা চালানো হলেও কখনো কবে বা কখন বা কোন সালে ভিপি ছিলেন তা প্রচার করা হয় না, বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন না। এটা তিনি ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানেই বলেন। তাছাড়া শেখ হাসিনা মহিলা, আবার দেশের বাইরে রয়েছেন। কখনো দেশে এলেও রাজনৈতিক অনভিজ্ঞ ও অরাজনৈতিক মহিলা হওয়ার কারণেই আব্দুর রাজ্জাক যেভাবে চালাবেন শেখ হাসিনা সেইভাবে চলবেন, এই ধারণা থেকেই আব্দুর রাজ্জাক গ্যাং শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন। অতীতে মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদেরকে ছাত্রলীগের সভাপতি করায় সংগঠনের নীতি ও আদর্শবান ত্যাগী নেতাকর্মীর বাহিনী আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় স্বস্তিবোধ ফিরে আসে। সেনাবাহিনী ও জেনারেলরা রাজনীতিতে বেআইনি ও অবৈধ হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের উপর প্রভূত ফলাতে থাকলে আমরা ৭১ ও ৭৫-এর যোদ্ধারা সেনাবাহিনীর বিকল্প শক্তি তৈরির চিন্তা করতে থাকি। ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতেও শক্তিশালী বাহিনী বলে ধারণা হতো। ছাত্রদের বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী হচ্ছে সেনাবাহিনী, নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হচ্ছে ছাত্রবাহিনী। সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের ব্যারাকে এবং ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে। সেনাবাহিনী জনগণের বিরুদ্ধাচরণ করে এবং জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে। ছাত্ররা জনগণের পক্ষাবলম্বন করে এবং জনতার জন্য জীবন দান করে। আগামী দিনে লড়াই হবে, সেই লড়াইয়ে শিক্ষিত ছাত্রবাহিনীর কাছে অশিক্ষিত সেনাবাহিনী পরাজিত হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী এই দুই ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে রেজাউল বাকি, গোলাম মোস্তফা খান মিরাজ, আব্দুস সামাদ পিন্টু, মরহুম হেদায়েতুল ইসলাম, মোবারক হোসেন সেলিম এবং আরও কয়েকজন ৭১ ও ৭৫-এর যোদ্ধা মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শওকত আলীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করার। সিদ্ধান্ত মোতাবেক কর্নেল শওকত আলীকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে ৭১ ও ৭৫-এর যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা হলো। আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে। লক্ষ্য হল ঢাকা ক্যান্টনমেন্ট দখল। এই লক্ষ্য বাস্তবায়নে কার্যক্রম ও রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি করা হলো। আমরা ছাত্র যুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণে ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে দীক্ষা দিতে লাগলাম। ছাত্র যুবকদের বলে কয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলাম। বিপ্লব করতে হলে ব্যক্তি জীবনের ভয়াবহ ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতির হিসেব রাখা যাবে না, কেননা বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসেব রাখে না। বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে সামগ্রিক ফসল এনে দেয়, যা মূলত ভবিষ্যতের বংশধরদের নিশ্চিত সুন্দর জীবন এনে দেয়। কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিল ৭৫ সালের ৩রা নভেম্বর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কতিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার। যোগদানকারী সামরিক অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেফটেন্যান্ট কর্নেল AHM গাফফার বীর বিক্রম, মেজর নাসিম এবং ক্যাপ্টেন হাফিজুল্লাহ। কর্নেল গাফফার সবসময় ইংরেজিতে রাজনৈতিক ক্লাস নিতেন। এই ক্লাসে তিনি শিখিয়েছিলেন ভোগে শুধু সুখ আছে কিন্তু তৃপ্তি নেই, ত্যাগে সুখ এবং তৃপ্তি দুটোই আছে। ১৯৮১ সালে ১৭ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরাজনৈতিক কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেশে ফিরে এলে আওয়ামী লীগের কর্মী এবং জনতা বিমানবন্দরে শেখ হাসিনাকে নজিরবিহীন সংবর্ধনা দেয়। শেখ হাসিনা দেশে ফিরে আসার ৩-৪ দিন পরেই তার সাথে আমাদের প্রথম বৈঠক হয়। এই বৈঠকে আলোচনার শুরুতে শেখ হাসিনা ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের বলেন, আজ থেকে প্রচার চালাতে হবে যে এই জিয়া সেই জিয়া নয়, অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নয়। শেখ হাসিনা হিটলারের তথ্য উপদেষ্টা গেবিয়েলসের থিওরি অনুসারে বলেন, তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয়, তাহলে দেখবে
একদিন মানুষ এটাই বিশ্বাস করবে। আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করল, তাহলে এই জিয়াকে কোন জিয়া বলবো? শেখ হাসিনা বললেন, এত কথার দরকার নেই, শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয়। এই কথা শুনে আমরা সবাই বিস্মিত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফাস ও হাসাহাসি করলাম। কিন্তু আমরা কেউ কোনোদিন শেখ হাসিনার এই শিক্ষা, এই জিয়া সেই জিয়া নয়, প্রচার করলাম না।